এখন শেখ হাসিনা ভারতে বসে তার আত্মপক্ষ সমর্থন করলে ভারত যদি মনে করে যে ভারতের এতে কোনো নিরাপত্তা হুমকি নাই, ভারত এই জায়গায় চুপ থাকতে পারে। আপনি আমার ভুল দেখছেন তো? হ্যাঁ, বলেন আর কি কি ভুল পাইতে পারেন? আমি তো এই কথাই বললাম যে এটার দায়টা আপনাকে নিতে হয়। ইতিমধ্যে আপনি দায় নিয়েছেন, নিয়ে কাজ করেছেন। আমরা নামাজ পড়ে লিখে রাখি না, নামাজ পড়ি আমরা জানি নামাজ 5 ওয়াক্ত পড়া আমরা বলি না, আমরা খুব কাজে। ভারত এখন দুইজনকে আশ্রয় দিয়েছে, একজন হলো দালাই লামা, আরেকজন হলো পালাই লামা। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শার্লিন। দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাঁদিকে রয়েছেন সালাউদ্দিন আইয়ুবী, সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমার সাথে রয়েছেন হাসান তারিক চৌধুরী, রাজনীতি বিশ্লেষক, সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং রয়েছেন ফজলে হুদা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। সংসদ সদস্য বিএনপি ফজলে হুদা বাবুল, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের করা আলাপে। দর্শক, শুরুতেই যে আলোচনাটা দিয়ে আমাদের আজকের করা আলাপ শুরু করতে চাই, যে শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত যে সরকারের বিরুদ্ধে, তা ভারত সরকার অনুমোদন করে না। এখন হাসান তারিক চৌধুরী, আপনার কাছে শুরুতে আমি আসতে চাই যে ভারত সরকারের অনুমোদন বা সম্মতি ছাড়া এই যে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করা হলো, শেখ হাসিনা কথা বললেন, এটির সুযোগ কি আছে কিনা? আসলে দেখেন, এই ব্যাপারটা পুরাটাই হলো ভারতের টেরিটরিতে হয়েছে, এবং ভারতীয় আইন কতটুকু অ্যালাউ করে কতটুকু করে না এটার এখতিয়ার নির্ধারণ করবে ভারতের সরকার। আমরা এখানে যারা বসে আছি, আমরা ভারতের সরকারের কেউ না, আমরা বাংলাদেশের নাগরিক। ফলে ভারতীয় ভূখণ্ডে আমাদের দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যিনি কিনা এত বড় একটা হত্যাকাণ্ড এবং এত বড় একটা ম্যাসাকারের দায় কোনোভাবেই এড়াতে পারেন না, তিনি তার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে পারেন কি পারেন না, এটা দুটা দিক আছে। একটা হলো এটার আন্তর্জাতিক আইনের দিক, আর একটা হলো আমাদের দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপট। আমাদের দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপট কি বলে সেটি হলো, তিনি আমাদের দেশে আসবেন, উনি আমাদের প্রচলিত আইন আদালত মোকাবেলা করবেন, এবং আইন ওনাকে যেই শাস্তি দেয় বা ওনাকে যেই রায় দেয় সেটা ওনাকে মেনে নিতে হবে। কিন্তু ভারতের মাটিতে বসে কি করবেন না করবেন, এই ব্যাপারটা পুরাটাই নির্ভর করবে ভারতীয় আইনের দ্বারা। ভারত এই সমস্ত ক্ষেত্রে যে আইন দ্বারা পরিচালিত হয় সেটা হলো 1945 সালে সম্ভবত তাদের দেশের একটা ফরেনার্স অ্যাক্ট ছিল, বা 48-এর দিকে, আমি সালটা ঠিক আমার মনে নাই। তো ওই সময়ের আইন অনুযায়ী বিদেশি যারা, তারা ভারতে থাকলে কি বলতে পারবেন কি বলতে পারবেন না, ওই আইন এটাকে রেগুলেট করে। এখন ভারতের আইনে যেটা বলা আছে সেটা হলো, ভারতের নিরাপত্তার প্রতি হুমকি হয় এমন কোনো কথা, এমন কোনো কাজ কোনো বিদেশি সে দেশে করতে পারবেন না। এখন শেখ হাসিনা ভারতে বসে তার আত্মপক্ষ সমর্থন করলে ভারত যদি মনে করে যে ভারতের এতে কোনো নিরাপত্তা হুমকি নাই, ভারত এই জায়গায় চুপ থাকতে পারে। তবে যেটা আমাদের আলোচনার মধ্যে নিতে হবে সেটা হলো এই, যে বাংলাদেশের সঙ্গে ভারতের যেহেতু সম্পর্কটা একটু স্পর্শকাতর, ভারতের সরকার আইনের বাইরে গিয়েও কূটনৈতিক বিবেচনায় এই জায়গাটাতে একটু সতর্ক থাকতে পারতেন। কিন্তু তারা তাদের পার্লামেন্টে বলেছে যে আমাদের দেশের ভূখণ্ড ব্যবহার করে কেউ রাজনীতি করুক, এটা আমরা চাই না, এটা তারা বলেছে। এখন বিদেশি ভূখণ্ড ব্যবহার করে তো এই দেশে অনেকেই কথা বলেছে। 71-এর মুক্তিযুদ্ধের আগে বঙ্গবন্ধু আপনার বিদেশে গিয়ে বাংলাদেশের পক্ষে কথা বলেন নাই, তখন তো পাকিস্তানের চোখে তিনি দেশদ্রোহী ছিলেন এবং হত্যাযোগ্য অপরাধ। দেশদ্রোহিতা হলো হত্যাযোগ্য অপরাধ। সেই হত্যাযোগ্য অপরাধের ঝুঁকি মাথায় নিয়ে বিদেশে বসে ইয়াসির আরাফাত বিদেশে বসে কথা বলেন নাই, প্রত্যেকেই বলেছে। এখন আমি তাদের সঙ্গে এই ব্যাপারটাকে একই কাতারে ফেলছি না, কিন্তু আমি যদি আইনি বিচারে দেখি যে যিনি গণহত্যা করেন, যিনি হত্যাকারী হন,
হত্যাকারীরও তো আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে। 1948 সালে যে সার্বজনীন মানবাধিকার ঘোষণা, সেই ঘোষণার 19 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে পৃথিবীর যে কোনো মানুষ, সে যদি দাগী অপরাধীও হয়, সে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সে আত্মপক্ষ সমর্থন করে কথা বলতে পারবে। সেটা যিনি হত্যাকারী তার বেলায় যেমন সত্য, যিনি ভিকটিম তার বেলায়ও সত্য। এটা হলো আইনের কথা। আইনের কথা রাজনীতির কথা হয়তো সবসময় মেলবে না, কারণ রাজনীতিতে অনেক আবেগ অনুভূতি কাজ করে, সেখানে আবেগের প্রশ্নই সামনে চলে আসবে, এটাই স্বাভাবিক। ভারত শেখ হাসিনাকে কি হিসেবে ব্যবহার করছে? কোনো চাপ প্রয়োগের কোনো কার্ড হিসেবে কি ব্যবহার করছে? যেমন আমরা একটা মন্তব্য দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ভারত একদিকে শেখ হাসিনাকে রাজনৈতিক প্ল্যাটফর্মে আশ্রয় দিচ্ছে, আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাচ্ছে। তো হাসিনা কার্ড একটা টার্ম ইউজ করেছেন তিনি, টার্মটা হচ্ছে হাসিনা কার্ড। এইরকম কোনো বিষয় কি আছে কিনা হাসিনাকে টার্ম হিসেবে ব্যবহার করে, হাসিনা কার্ড ব্যবহার করে বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষা করা, এমন কোনো বিষয় আপনি দেখেন কিনা? দেখুন, ভারত আমাদের জন্য বরাবরই একটি স্পর্শকাতর জায়গা। স্পর্শকাতর জায়গা এই কারণে যে আমাদের 3 দিকে ভারত, একদিকে তো বাকি একদিকে সাগর ছাড়া কিছু নাই। ফলে আমাদের যেহেতু পানিতে পড়ে যাওয়ার উপায় নাই, আমাদের তো আমরা ল্যান্ডলক বাই ইন্ডিয়া, সুতরাং ভারতকে আমাদেরকে খুব ক্রিটিক্যালি দেখতে হবে। ভারতের সাথে আমাদের যে রিলেশন, এই রিলেশনটা কীরকম হওয়া উচিত? সেটা কি নীতি ও ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত, নাকি এটা প্রভু এবং ভৃত্য সুলভ হওয়া উচিত? জিনিসটা আমাদেরকে এভাবে দেখতে হবে। আমরা এই জায়গায় আমরা যেতে পারি আন্তর্জাতিক আইনের কাছে। আন্তর্জাতিক আইন কি বলে? যে প্রতিবেশী সে যত ক্ষুদ্রই হোক, সে সমমর্যাদার ভিত্তিতে অপর প্রতিবেশীর সাথে তার সম্পর্ক রক্ষা করবে। সেজন্য ভারতের সাথে আমাদের কথা হবে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে। সুতরাং এই যে কার্ড শব্দটা আপনি বললেন, এটা হলো পলিটিক্যাল রেটরিক। আমাকে প্রমাণ করতে হবে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত যে যে জায়গায় আমাকে, আমার স্বার্থকে নষ্ট করছে, আমি তার বিরুদ্ধে আইনি লড়াই করছি কিনা। যে যে পয়েন্টে ভারত আমাকে চাপ দিচ্ছে, সেখানে আমি তার সমুচিত জবাব দিচ্ছি কিনা। আজকে আমাদের দাঁড়াতে হবে একটা নতজানু পররাষ্ট্র নীতির বিরুদ্ধে। আমাদেরকে দাঁড়াতে হবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদার কথা বলে। সেই জায়গাটাকে আমার চিহ্নিত করা দরকার। আমাদেরকে চিহ্নিত করা দরকার যে এত বছর পরেও কেন আমরা আন্তর্জাতিক নদী কনভেনশনে স্বাক্ষর করে ভারতের সাথে আমাদের ন্যায্য পানির হিস্যার মামলাটা করতে পারলাম না। আমাদেরকে হাত দিতে হবে আমাদের বর্ডার আইনের দিকে, যে বর্ডারের আইনের লঙ্ঘন করে বারবার আমাদের দেশে সীমান্ত হত্যা হয়েছে। ফলে এই জায়গাগুলো আমাদের লড়াইয়ের জায়গা। ফলে লড়াইয়ের জায়গা থেকে আমরা যদি পলিটিক্যাল রেটরিক্সের মধ্যে পৌঁছে যাই, আসল লড়াইটা কিন্তু চাপা পড়ে যায়। ফলে আমাদের প্রতিবেশী হিসেবে ভারতের সাথে আমাদের অনেক হিস্সা বোঝাপড়ার ব্যাপার যেমন আছে, আবার একই সঙ্গে ভারতের সাধারণ যে জনগণের সাথে আমাদের যে দীর্ঘদিনের বন্ধুত্ব, তাদের সঙ্গে যে আমাদের সাংস্কৃতিক ঐক্য, তাদের সঙ্গে যে আমাদের ঐতিহাসিক ঐক্য, সেই ঐক্যকেও শ্রদ্ধা করার ব্যাপার রয়েছে। জি জি, আবার আসবো আপনার কাছে। হাসান তারিক চৌধুরী, ফজলে হুদা বাবুল, আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গ ধরে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য নিয়ে যদি আমরা কথা বলি, যে ভারত একদিকে শেখ হাসিনাকে রাজনৈতিক প্ল্যাটফর্ম দিচ্ছে, কথা বলার সুযোগ করে দিচ্ছে, আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করছে, এটিকে কি আপনি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের দ্বিচারিতা হিসেবে দেখেন কিনা? যদি তাই হয়, হাসান তারিক চৌধুরীর ভাষ্য মতে আমরা যেটা শুনলাম যে যে কোনো মানুষ আত্মপক্ষ সমর্থন করতে পারে, সেক্ষেত্রে ভারতের অবস্থানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি, ধন্যবাদ। আমি একটু বলতে চাই এই জিনিসটা একটু অন্যভাবে। সেটা হচ্ছে হাসান তারেক ভাই আইনের মানুষ, আয়ুব ভাই মাননীয় সংসদ সদস্য, আমাদের বিচারক হচ্ছে আমাদের দর্শকরা, যে জন্য আমরা টকশোটা করি। এটা হচ্ছে হাসান তারিক ভাই আন্তর্জাতিক আইনের কথা বলেছেন, সেখানে বঙ্গবন্ধুর কথা বলেছেন, উনি ইয়াসির আরাফাতের কথা বলেছেন। 1971-এর আগ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, অর্থনৈতিক মুক্তির জন্য লড়াই করেছেন। স্বাধীনতার পরের ইতিহাস অন্য, সেটা হয়তো অন্য রকমের। ইয়াসির আরাফাত ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করেছেন, তাদের বিষয়টা অন্য। আর এটা সারা বিশ্ব জানে, জাতিসংঘ জানে। জাতিসংঘ বিচারের, জাতিসংঘ যে ডকুমেন্ট প্রকাশ করেছে, যে তদন্ত প্রকাশ করেছে, এটাই কিন্তু পৃথিবীর জন্য যথেষ্ট অন্য যে কোনো আইনকে হার মানানোর জন্য। কাজেই সেই প্রতিবেদনও যদি আমরা মেনে নিই,
আর এই জুলাই অভ্যুত্থানটা তো একটা সারা পৃথিবীতে একটা অনন্য, অসামান্য, অনবদ্য, চিরস্মরণীয় একটা অভ্যুত্থান। 90-কে আমরা অবশ্যই স্মরণ করি, মহান স্বাধীনতা যুদ্ধ 71-কে অবশ্যই আমরা স্মরণ করি, কিন্তু সেই সাথে এইটা গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, অন্যায় অত্যাচার, গুম খুন, মানুষকে স্বৈরাচারী কায়দায় কিভাবে মানুষকে অবনত করে রাখতে হয়, মিডিয়ার হাত পা কী করে বেঁধে রাখতে হয়, এটা আমরা 75-এও দেখেছি সেই শেখ মুজিবের শাসন আমলে, আবার শেখ হাসিনার সময়ও আমরা দেখেছি। এবার সবচেয়ে বড় কথা, শাপলা চত্বরের কথা আমরা কেউ বলি না, কোরআনের পাখিদের মারা হয়েছে, এটা তো সত্যি কথা। তাদের তো কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, যদিও একটা তারা বড় একটা দল এই দেশে, কিন্তু সেই হাটহাজারির ডাকে, হুজুরের ডাকে যখন শত শত আলেমরা শাপলা চত্বরে এসেছিল, তাদেরকে তো মারা হয়েছে। আমাদের দেশে প্রায় 2000 বেশি লোক গুম হয়েছে। আমরা ইলিয়াস আলীর কথা জানি, তাকে দিয়ে শুরু হয়, জানে আলম, শত শত, এগুলো বললে লিস্ট অনেক বড় হবে। এটি কি ভারত জানে না? ভারত তো জানে। অথচ সামান্য একটা, অতি সামান্য একটা মামলায়, বেগম খালেদা জিয়ার মামলায়, যখন লন্ডন থেকে একজনকে হায়ার করা হয়েছিল এবং ওনাকে যখন এখানে কোর্টে কথা বলতে দেওয়া হয়নি এদেশে, উনি তখন এই ভারতের মাটিতে এই সংগঠনে, ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে উনি করতে চেয়েছিলেন। আচ্ছা, ভারত সরকার তখন কিন্তু সেটা অন্য ধোয়া তুলে বন্ধ করেছিলেন। সেইটা তারা শেখ হাসিনাকে, এর আগেও শেখ হাসিনা 6 বছর রাজীব গান্ধীর বাড়িতে ছিলেন। শেখ হাসিনা শুধু নয়, আপনি যদি দেখেন অনেক স্বৈরাচারকেই তারা আশ্রয় দিয়েছে। তারা আতিথেয়তার কথা বলেন, আপনি কালকে ভারত যেতে চান, আপনি ভিসা পাবেন না, আপনি তো ভিসার লিস্টই পাবেন না, এটা পাবেন না, আপনি পাওয়া সম্ভব নয়। তো কিন্তু এখন ভারত যদি মালয়েশিয়ার স্বৈরাচার মামুন আব্দুল গায়ুম 34 বছর যাবৎ স্বৈরাচারী বিনা ভোটে ক্ষমতায় ছিল, তাকে কিন্তু আশ্রয় দিয়েছে ভারত। কাজে ভারতের ইতিহাস শুধু আতিথেয়তার নয়, ভারতের দালাই লামাকে দিয়েছেন, উনি অত্যাচারী শাসক, এটির জন্য আমি সাধুবাদ জানাই। উনি অত্যাচারিত শাসক, উনি অত্যাচারী নয়। তো আপনি অত্যাচারীকে যখন আপনি দিবেন, তখন কিন্তু আপনার ফ্লেভারটা ভালো হয় না, নাম্বার 1। নাম্বার 2, আপনার প্রশ্নের যে উত্তর, সেই উত্তরটা হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ যথার্থই বলেছেন, ভারতকে একটা স্ট্যান্ড নিতে হবে। ভারত বাংলাদেশের গণতন্ত্র যে ধারা অব্যাহত হয়েছে, হয় এটাকে তার সমর্থন দিতে হবে এবং সেই সাথে কাজের মাধ্যমে, বন্ধুত্বের হাত বাড়িয়ে নয়, প্রতিবেশীর হাত বাড়িয়ে নয়, ন্যায্যতার ভিত্তিতে ভারতকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশকে তারা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক এবং মর্যাদাপূর্ণ একটা দেশ হিসেবে তারা বিবেচনা করছে। এটা তাদেরকে ন্যায্যতার তার মানে ভিত্তিতে প্রমাণ করতে হবে। আপনিও ভাবছেন যে এটা দ্বিচারিতা এক ধরনের ভারতের পক্ষ থেকে, অবশ্যই এটা দ্বিচারিতা, এবং ভারত এই গেমগুলো খেলে অভ্যস্ত ছিল। এই দ্বিচারিতা মোকাবেলায় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি দেখেছেন যে পদক্ষেপ বাংলাদেশের ইতিহাসে এরকম তীব্র ভাষায়, এটা মানে আমি কি বলবো, এর চেয়ে কঠিন ভাষায় জবাব আরেকটা দেশে হয় না। এই 6 আগস্টের আগেও, 36শে জুলাইয়ের আগেও কিন্তু আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা আপনার ডাক্তার জাহিদ, তারা কিন্তু ভারতীয় দূতাবাসে বাংলাদেশে তারা কিন্তু বলেছেন যে এই বিষয়টা কিন্তু নিয়ে আপনাদের আগানো ঠিক হবে না। কিন্তু তারা যে পলিসি গ্রহণ করেছেন, বিষয়টা অ্যাবসলিউটলি অন্য। কারণ আমি ভারতে থাকার কারণে 10 বছর আমার নিজের কর্মের কারণে একটা মাল্টিনেশনাল কোম্পানির পক্ষ থেকে আমি বম্বে, দিল্লিতে প্রায় 10 বছর ছিলাম। আমার যেটুকু অভিজ্ঞতা ভারতকে নিয়ে, সেটা হচ্ছে কি, ভারতের লোকজন জানেই না বাংলাদেশের লোকজনের অবস্থানটা কোথায়, বাংলাদেশের লোকজনের ভাবনাটা কোথায়, বাংলাদেশের লোকজনের কালচারটা কি,
বাংলাদেশের লোকজনে এদেশেও যে এখন 40-50টা টেলিভিশন চ্যানেল হয়েছে, 200টার মতো জাতীয় পত্রিকা হয়েছে, 200টার মতো এদেশে প্রায় 100টার মতো বিশ্ববিদ্যালয় হয়েছে, প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে প্রায় 30-40টা। এই ধারণাটা ভারতের নেই, এবং আমাদের রাজনীতিবিদদের এবং কূটনীতিকদেরও উচিত আমাদের ভারতের কাছে আমাদেরকে তুলে ধরা। আমরা হিন্দি ছবি ঠিকই দেখছি, কিন্তু আমাদের লালন আমরা ভারতকে কিন্তু মার্কেটিং করতে পারিনি। আবারও কাজে আসবো আপনার আমাদের কাছে। এই নিজস্ব সংস্কৃতি যেটা আছে, যে রাজনৈতিক স্ট্যাটাস আছে, যে আভিজাত্য আছে, এইটা ভারতকে আমাদের জানান দিতে হবে জি, বিভিন্ন। ধন্যবাদ ফজলে হোতা বাবুল। আবার আসবো সালাউদ্দিন আইয়ুব। এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমরা দেখলাম যে সম্পর্ক যদি হয় সেটি পাশের দেশের সাথে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক মর্যাদা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে হওয়া উচিত। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন, যে হাসিনা কার্ড খেলার কথা যে তিনি বলছেন, এবং ভারতের যে অবস্থান এই মুহূর্তে, ভারতকে এর চেয়ে শক্ত ভাষায় কি আসলে বার্তা দেয়া যেত, বাংলাদেশ দিতে পারতো এর চেয়ে বেশি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ যারা আছেন, সম্মানিত দর্শকবৃন্দকে। আমি আপনার আলোচনা আসার আগে আমাদের তারেক ভাই একটু আমি বলবো যে বাংলাদেশের মানুষের প্রত্যাশার জায়গা থেকে উনি কতটুকু সুবিচার করতে পেরেছেন। উনি হাসিনাকে বলছেন যে তিনি চাইলে আত্মপক্ষ সমর্থন করে কথা বলতে পারেন, এটা আইনসঙ্গত। কিন্তু আসলে তিনি যে এই কথাগুলো বলছেন সেটা কি আত্মপক্ষ সমর্থন? সেটা আত্মপক্ষ সমর্থন নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, কোনটা? যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তাহলে তার কি আইনগত সুযোগ থাকে কিনা, ভারত কি সেই সুযোগ দিতে পারে কিনা, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমি মনে করি বাংলাদেশের বর্তমান সরকার, বিরোধী দল, দেশের মানুষ আশঙ্কা করছে সে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং ষড়যন্ত্রকারীকে ষড়যন্ত্র করতে দেওয়ার কোনো সুযোগ ভারতের আছে বলে আইনগতভাবে কতটুকু আছে এটা আমার জানার একটা প্রশ্ন আর কি। আর দালাই লামার প্রসঙ্গ আসছে, এটা একটা আলোচনায় আসছে। দালাই লামা ধারণা করা হয় বা বলা হয় যে ভারত এখন দুইজনকে আশ্রয় দিয়েছে, একজন হলো দালাই লামা আর একজন হলো পালাই লামা। তিনি পালায় গেলেন, এই দুইজন আর কি। দুইজনের আসলে দৃষ্টিভঙ্গি দুই রকম চিন্তার জায়গা থেকে। সুতরাং এই দুইটাকে একভাবে দেখলে এটা আসলে দুইজনের প্রতি সুবিচার আমার কাছে মনে হয় না করা হয়। ওই জিনিসটাই বলেছি যে দালাই লামার এটা অন্য জিনিস। তিনি বলেছেন অত্যাচারিত ব্যক্তিকেও তারা সমর্থন দিয়েছে, তারা জায়গা দিয়েছে। আমি সেটাই বলছিলাম। এটা অন্য জিনিস। জি। আর এবার আসছি হলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে কথা বলেছেন, দেখুন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথার সাথে কাজের মিল পাচ্ছি না। তিনি যেভাবে আজকে অন্তত সাহস করে ভারতের বিরুদ্ধে এইটুকু বলতে পেরেছেন যে আজকে দ্বিচারিতার আচরণ করছে, এটা আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে মোটামুটি সর্বশেষ সবচেয়ে বড় শক্ত কথা, যতটুকু বলেন এরকম শক্ত কথা মানে যা বলেছেন এই কথাটুকু, হ্যাঁ দ্বিচারিতা বা ভারতের অবস্থানটা এরকম হওয়া উচিত না, এইভাবে তিনি ইঙ্গিত করে কথা বলেছেন। এইটা এখন যে হাসিনা কথা বলতে পারলো, এই অবস্থানটা আমি মনে করি বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতা। এই ব্যর্থতার কারণেই এখন পর্যন্ত এই সাহসটুকু তারা করতে পেরেছে বলে আমার কাছে মনে হয়। দেখেন একের পর এক এই সরকার ক্ষমতায় আসার পরে ভারত কিন্তু তাদের আচরণগত বহিঃপ্রকাশ ঘটিয়ে যাচ্ছে। একেবারে স্পষ্ট সব ধরনের ভিসা জটিলতা তারা তৈরি করে রেখেছে। এরপরে পুশিন নিয়ে দীর্ঘদিন বাংলাদেশের সাথে ভারতের একটা, আমি বলবো ভারত একচাটিয়া বাংলাদেশকে এখানে পরাস্ত করেছে, অপদস্থ করেছে এখানে পুশিন নিয়ে। তারপরে উপদেষ্টা জাহিদ সাহেবকে মানে আমি বলবো বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই, এমনকি পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা যে সিটিং কোনো মন্ত্রী পর্যায়ের উপদেষ্টাকে এইভাবে অপমান করে সেখান থেকে চলে আসতে হইলো, এরকম ঘটনা ঘটে নাই। এরপরেও কিন্তু বাংলাদেশ সরকার মানে কূটনৈতিকভাবে কোনো উদ্যোগ নিয়েছে বলে সেটা অন্তত জাহিদ সাহেবের ব্যাপারে দেখা যায় নাই। শুভেন্দু অধিকারী তিনি নির্বাচিত হওয়ার আগে এবং পরে যে একচাটিয়া দেশের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলে যাচ্ছেন, দেশের মানুষকে অপদস্থ করছেন, সরকার কি উদ্যোগ গ্রহণ করেছে এখন পর্যন্ত সেরকম শক্ত কথা পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে তারা বলতে পারেনি। এখন যিনি দীনেশ ত্রিবেদী ভারতের এখন যিনি আর কি রাষ্ট্রদূত, তিনি
এসেই যে কথা বলেছেন যে ভারতের আকাশ আর বাংলাদেশের আকাশ এক, তিনি সীমান্তকে প্রচ্ছন্নভাবে অস্বীকার করেছেন। বাংলাদেশ সরকার তার পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সিকিউরিটি জায়গা থেকে খুব বেশি কথা বলতে পারেনি। একজন মন্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছেন শুধু, তাও সেটা খুব বেশি স্পষ্ট না, এখানে করতে পারেনি। সার্জিও গোর এখানে এসে, বাংলাদেশে এসে যে তিনি ভারতীয় হাইকমিশনের সাথে বৈঠক করলো এবং সেই বৈঠকে কি হলো, কিভাবে কথা বললো, এটা আসলে কতটুকু সৌজন্যতার মধ্যে পড়ে আমি অন্যান্য আইনগত বিষয়ে যাচ্ছি না, কিন্তু সৌজন্যতার মধ্যে কতটুকু পড়ে যে আপনি বাংলাদেশে এসে অন্য একটা রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের বিষয়ে কথা বলবেন, এটা কতটুকু সৌজন্যতার পথে। সেই সময় কিন্তু বাংলাদেশ সরকার একেবারেই চুপ ছিল, কোনো কথা বলতে পারেনি। এই যে একের পর এক, একটার পর একটা ব্যর্থতা, এই ব্যর্থতার কারণেই কিন্তু ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশ কূটনৈতিকভাবে এই জায়গাটাতে এখন পর্যন্ত তাদেরকে যথাযথ আস্থার যাতে নিতে পারেনি, মোকাবেলা করার উপযোগী জায়গায় তারা আসতে পারেনি। এই যে আমি বলবো যে ডিপ্লোমেসি শুধুমাত্র একেবারে দৃশ্যমান যেই ব্যক্তিবর্গ সাক্ষাৎ করে তার মধ্যে দিয়ে কিন্তু ডিপ্লোমেসিটা চলে না। ডিপ্লোমেসির কয়েকটা টাইপ থাকে। উনি মানে ইন্ডিয়াতে ছিলেন, টাইপ 2 ডিপ্লোমেসি বলে একটা কথা আছে। এটা দৃশ্যের বাইরেও একটা ডিপ্লোমেসি চালাইতে হয় যাতে বিষয়টা খুব প্রশমিত হয়ে খুব স্বাভাবিকভাবে আপনি ডিপ্লোমেসি মেনটেন করতে পারেন। আমি বলবো দৃশ্যত তো ব্যর্থ হয়েছে, টাইপ 2 তেও এই সরকার এই জায়গা থেকে ব্যর্থ হয়েছে। এটা শেখ হাসিনাকে দিল্লিতে এই যে সংবাদ সম্মেলনে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকার বিজ্ঞপ্তিতে বলেছে যে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বাংলাদেশের জনগণ দৃঢ়ভাবে অঙ্গীকার করেছে যে আমাদের দেশ আর কখনোই ফ্যাসিবাদের অন্ধকারের দিকে যাবে না এবং বাংলাদেশ কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। এরপর এ ধরনের মন্তব্যের পরও আপনার মনে হচ্ছে যে সরকার এখনো নতজানু অবস্থানে রয়েছে? এখনো কি মনে করেন? এই দেখুন, মানে একটা বিবৃতি অথবা বক্তব্য, এটাতে আসলে কার্যকর কোনো উদ্যোগের সাইন বা সিমটম না। এটা কূটনীতিতে এগুলো আপনি কি যদি কার্যকর জায়গায় নিয়ে যেতে চান তাহলে কোনো না কোনো অ্যাকশন আপনাকে এখানে প্লে করতে হবে। যে সংগঠন, আমি সেটা বলছি, যে সংগঠন সেখানে আয়োজন করলো ওই সংগঠনের বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিলাম। দেখুন, যে কোনো সংগঠন যদি ওই দেশের রাষ্ট্রের আইন মেনে কোনো এরকম কনফারেন্স করে তার কিন্তু সে বৈধতা আছে। ওই সংগঠনের বিরুদ্ধে আমরা কি অ্যাকশন নিলাম। যে ব্যক্তিরা সেখানে অংশগ্রহণ করলো, যে ব্যক্তিরা সেখানে এই পুরো আয়োজনে সরাসরিভাবে সম্পৃক্ত ছিল অথবা ব্যাকগ্রাউন্ডে সম্পৃক্ত ছিল, তাদের ব্যাপারে কি উদ্যোগ গ্রহণ করা হলো। তারপরে ওই দেশের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের ওই মুহূর্তের আচরণটা কেমন ছিল। দীনেশ ত্রিবেদীকে ডেকে এটার প্রতিবাদ জানানো যেত, সেরকম প্রতিবাদ কি জানানো হয়েছে? অথবা এইটাকে আলাদা করে ওই দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, যেহেতু এটা বাংলাদেশের রাষ্ট্রের নিরাপত্তার অংশ, এখন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্ন, এখন বাংলাদেশের আগামী রাজনীতি কোন পর্যায়ে যাবে তার প্রশ্ন এখন। সুতরাং এরকম সিরিয়াস উদ্যোগ সরকার কতটুকু নিতে পেরেছে আপনি মানে দেখবেন যে সেগুলো কিন্তু সরকার এখন পর্যন্ত নিতে পারেনি। জি, ধন্যবাদ। ফজলে হুদা বাবুল, আপনার কাছে আমি আসতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথার সাথে কাজের মিল নেই, এই অভিযোগটি এসছে এবং যে 2-3টি পয়েন্ট তিনি উল্লেখ করলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়ার। আমি বলি, প্রথম কথা হচ্ছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন, ওনারা সাধুবাদ দিতে ওনাদের খুব কষ্ট হয়। 1, 2, কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কারণ তারা তো আর উদারপন্থী নয়, তারা হচ্ছেন একপন্থী, মৌলিক, একক, এর বাইরে কিছু চিন্তা তারা করতে পারেন না। দ্বিতীয়ত হচ্ছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ তো এইটা নয় যে সারাদিন ভারতকে বসে খালি বকাঝকা দিবে, আর এইটা কোনো একজন সরকারের মন্ত্রীর কাজও নয়। এই সামান্য জ্ঞান বুদ্ধিটুকু সালাউদ্দিন আইয়ুবী ভাই বেশ পড়ালেখা করেন এবং জামাতের একজন এক্সেপশনাল মাননীয় সংসদ সদস্য, ওনার এটুকু বোঝা উচিত আমার মনে হয়। আর এই প্রথম একটা ঘটনা ঘটলো, তো এই প্রথমেই তো উনি বলবেন। ওনারা তো সারা দিন ভারতের বিরুদ্ধে বলতেছেন, পক্ষে বিপক্ষে যে ঘটনাই ঘটুক, আর ওনারা গোপনে ভারতের সাথে মিটিংও করেন, সেটা আবার 1 বছর আগে পরে প্রকাশ হয়। কাজেই জামাতে ইসলাম কি বলল এর উপর কিন্তু দেশ আসলে চলার কথা নয়, নাম্বার 1। নাম্বার 2, যেটা উনি বলেছেন কূটনৈতিক ব্যবস্থা একদম ভেঙে পড়েছে, আপাদমস্তক। কূটনৈতিক ব্যবস্থার যত কূটনৈতিক যন্ত্র সবকিছুই বিএনপি সরকার ব্যবহার করেছে, আমি আমার প্রথম বক্তব্যে বললাম। এবং এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, এটি তো সরকারের বিবৃতি।
এর বাইরে সারাদিন চিৎকার করার তো জিনিস নয় এটা। সালাউদ্দিন আইয়ুবী ভাই যে কথাটা বলছিলেন যে কোনো অ্যাকশন নেওয়া যেত কিনা যারা আয়োজন করেছে তাদের বিরুদ্ধে, হ্যাঁ, এবং অ্যাকশন নেওয়া যাইতো, ওনাদের মতো অবশ্যই যাইতো। আচ্ছা। লাঠি সোটা নিয়ে যে দীনেশ ত্রিবেদী সাহেবের মাথা ফাটানো যাইতো, এটাই তো ওনাদের অ্যাকশন। এছাড়া তো ওনাদের কোনো অ্যাকশন আমি দেখিনি। এই অ্যাকশনগুলো ওনারা 71-এও নিয়েছেন, এই এনসিপিকেও তারা এখন নষ্ট করতেছেন ওই অ্যাকশনের ইয়েতেই। ওইটাতে তো বিএনপি যাবে না। বিএনপির উপর জনগণ আস্থা রেখেছে। বিএনপি একটা এই বিএনপির সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকারটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে। এই সরকার যেইটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেইটা সাধারণ মানুষের চোখে শোভনীয়, যেইটা জনগণ তাদের দায়িত্ব দিয়েছে, ঠিক সেটাই করবেন এই সরকার। দ্বিতীয় শেষ কথা বলি, আরেকটা কথা, আরো একদিন আমি এটার উত্তর দিয়েছি ওনার সামনে। শুভেন্দু অধিকারী সারাদিন বাংলাদেশকে নিয়ে বলে, জামাতে ইসলামও তো সারাদিন বিএনপিকে নিয়ে বলে, ভারতকে নিয়ে বলে, সবাইকে নিয়ে, সবাই খারাপ, শুধু ওনারাই ভালো। কিন্তু শুভেন্দু অধিকারীর মতো একটা প্রদেশের মুখ্যমন্ত্রী কি বলল না বলল সেটা নিয়ে কি একটা সরকারের, বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর, স্বরাষ্ট্রমন্ত্রীর, কিংবা এমনকি আমার মতো পার্লামেন্ট মেম্বারের কি কথা বলা শোভনীয়? হ্যাঁ, শশী থারুর কি বললেন, আর পছন্দ করি আর না করি নরেন্দ্র মোদী কি বললেন, সেটা হয়তো বলা শোভনীয়। কাজে এটা ওনাদের এখনো ওই জ্ঞান বুদ্ধিটুকু হয়নি। আরো কিছুদিন এই কাজগুলো করা। আমেরিকার কূটনীতি বাংলাদেশে এসে করেছেন। একজন কূটনৈতিক আরেকটা দেশে গেলে উনি যে কোনো দেশের অ্যাম্বাসিডির সাথে কথা বলতে পারেন, দেখা করতে পারেন, ডিনার করতে পারেন, ওনার বাসায় থাকতেও পারেন। উনি বোধহয় কূটনীতির কি বলো, কূটনৈতিক যে শিষ্টাচারগুলো, কূটনীতির যে ধারাগুলো, কূটনীতির যে কি বলবো প্রথাগুলো, এগুলো বোধহয় ওনার আরো ভালোভাবে জানা উচিত। আরেকটা কথা বলেছেন যে ওই যে সংগঠন, তার বিরুদ্ধে এই যে ফরেন করেসপন্ডেন্ট ইনস্টিটিউট, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা বাংলাদেশ সরকার নিল? আরে ভাই, এটাও একটা প্রশ্ন। কিছুদিন পর তো বলতে পারেন যে আমাকে টক শোতে সময় কেন কম দিল, এইটা কেন মাননীয় প্রধানমন্ত্রী দেখলেন না? বিষয়টা কি এরকম নয়? আমরা তো বলছি ওই দেশের রাষ্ট্রকে আমরা দায়ী করছি, একটা প্রেস ক্লাবকে আমরা তো দায়ী করতে পারি না। এই জিনিসটা এটা খুব একটা সোজা জিনিস। কেন ওনারা নিয়ে আসতেছে, নিয়ে এসে খামাখা, মানে বিষয়টা হচ্ছে আর কিছু পাচ্ছি না। এবং যতটুকু বলা হয়েছে এটা কি আপনি যথেষ্ট বলে মনে করছেন? এটা যথেষ্ট, একটু হলেও বেশি হয়েছে। আমি মনে করি আগামীতে আমাদের যে কথা বলেছেন অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী ভাই, যে আমাদের আগামীতে পানি চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের তাদের সাথে আপনি আপনি প্রতিবেশীর সাথে আপনি ন্যায্য হিস্সা চাইতে পারেন, কিন্তু আপনি প্রতিবেশীর সাথে প্রত্যেকদিন তো যুদ্ধে লিপ্ত হতে পারেন না। আপনার চারিদিকে তারা, আমি তো বলিনি আমি তাকে বিক্রি করে দিচ্ছি আমার নিজস্বতাকে, কিন্তু আমি এইটুকু বলতে চাই তাদের সাথে আমাদের যে ন্যায্যতাগুলো, এগুলো নেওয়ার জন্য তো তাদের সাথে বসতে হবে, কথা বলতে হবে। এর চেয়ে কড়া ভাষা বাংলাদেশের ইতিহাসে কখনোই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিদেশি কোনো ঘটনাতে দেয়নি। এটা যথেষ্ট হয়েছে আমি মনে করি। ধন্যবাদ। হাসান তারেক চৌধুরী, একই প্রসঙ্গে আপনার কাছে আরেকটু আসতে চাই যে আপনি বলছিলেন যে আত্মপক্ষ সমর্থন করতে পারে যে কেউ। সালাউদ্দিন আইয়ুবী বলছিলেন যে আত্মপক্ষ সমর্থন নাকি এটি আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র? আপনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে তিনি দেখছেন, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাবেন। দেখেন, আমাদের কিন্তু বিচার করতে হবে যা আমরা টেলিভিশনের পর্দায় দেখি, পত্রিকার পাতায় যেটি আমরা পড়ি। ষড়যন্ত্র তো আসলে ইনভেস্টিগেশনের ব্যাপার। আমাদের দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য, এই দেশে একটা বিচ্ছিন্নতাবাদ পয়দা করার জন্য, এই দেশেরকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার জন্য, এই ধরনের কি কি চক্রান্ত হয়েছে এর আমল নামা আমার কাছে অন্তত নাই। এটা আমাদের মাননীয় সংসদ সদস্যরা, তারা অনেক গোপন বৈঠকে সরকারের থাকার সুযোগ হয়, তারা হয়তো বলতে পারবেন। আমাদের মতো যারা সাধারণ মানুষ, আমরা যারা ওকালতি করি, আমরা আদালতে কিন্তু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কথা বলি। বিষয়টা হলো, আমি যেটি বলেছি সেটা আন্তর্জাতিক আইনের সাধারণ নর্মস, যেমনটা খুব যথার্থই জনাব সালাউদ্দিন বাবু মাননীয় সংসদ সদস্য বলেছেন যে প্রত্যেকটা
আইনেরই একটা নিজস্ব এখতিয়ার আছে। আমার নাম যেমন আমি ফজলে হুদা। ফজলে হুদা বাবুল, সরি। তো সেটা হলো যে ভারতের একটা আলাদা একটা ক্লাব, এটা প্রেস ক্লাবও না, দক্ষিণ এশীয় সংবাদদাতাদের একটি ক্লাব। সেই ক্লাবের বিরুদ্ধে যেমন আমি এখানে কোনো বসে আইন জারি করতে পারি না বাংলাদেশে বসে, একই রকম ভাবে ভারতের সরকারও বাংলাদেশের প্রেস ক্লাবের বিরুদ্ধে কোনো আইন জারি বা কোনো কথা বলতে পারে না। প্রত্যেকের এখতিয়ারটা সীমাবদ্ধ। আমি সেই জায়গা থেকে বলতে চাই যে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো জায়গা থেকে যদি কোনো ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, তারা ইনভেস্টিগেট করবে, তারা ব্যবস্থা নেবে। আমাকেও তো এটা সাক্ষ্য প্রমাণ দিয়ে বলতে হবে যে এই হইলো আমার মিউটিনি, এই হলো আমাদের কি বলে আপনার সিডিশন। এই জায়গাগুলোকে লিগালি প্রুফ করার ব্যাপার থাকে। আমি যেটি বলতে চাই, ভারতের সাথে আমাদের যে রিলেশন, এই রিলেশন সামরিক কায়দায় ফয়সালা হবে না। এটা আমার সাথে আশা করি আমার মাননীয় 2 সংসদ সদস্য একমত হবেন। ভারতের সাথে আমাদের ফয়সালা হবে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে, আমাদের কূটনৈতিক পদ্ধতিতে। যেই টাইপ 2 ডিপ্লোমেসির কথা আমার বিজ্ঞ সহযোদ্ধা জনাব সালাউদ্দিন আইয়ুবী আমার ভাই বললেন, টাইপ 2 মানে কি? টাইপ 2 মানে হলো পর্দার অন্তরালে, গুপ্ত। তো গুপ্তে আপনি কি করলেন না করলেন এটা তো কেউ জানবে না, কেউ জানবে না। মানুষ জানবে পর্দার সামনে আপনি কি করলেন। টাইপ 2-তে যেটি হয়, আমাদের সারা পৃথিবীর কূটনীতির ইতিহাসে দেখা গিয়েছে টাইপ 2-তে বেশিরভাগ ষড়যন্ত্রের কাজটি হয়। আমাদের দেশের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে, গোলামি চুক্তি, সব টাইপ 2 ডিপ্লোমেসির ফল। যদি পার্লামেন্টে কথা হতো পানি চুক্তি নিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে যদি পার্লামেন্টে ডিবেট হতো, তাহলে দেশবাসী জানতে পারতো কি বাণিজ্য চুক্তি ওনারা করেছে। আচ্ছা, ফলে আমি এই জায়গাতে ফোকাস করব টাইপ 1 ডিপ্লোমেসির দিকে, নট টাইপ 2। এখন আসেন হাসিনা কার্ড। ভারত আমাদের প্রতিবেশী দেশ হিসাবে এই হাসিনা কার্ড গল্পটি আসলে এক শ্রেণীর ষড়যন্ত্রকারীদের তৈরি করা। বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের পলিটিশিয়ানরা এখনো এত দুর্বল হয়ে যায় নাই যে প্রতিবেশী দেশ একটা কার্ড খেলবে আর সবাই সাথে সাথে সেখানে সেজদা দিবে। এত দুর্বল বাংলাদেশকে মনে করা বোধহয় ঠিক না। যদি তাই হতো তাহলে বাংলাদেশে বারবার গণ অভ্যুত্থান হতো না। ফলে আমরা যেটি বলতে চাই আজকে আমাদেরকে দায়িত্বশীল কূটনীতির জায়গায় কথা বলতে হবে, যেটাকে আন্তর্জাতিক কূটনীতির পরিভাষায় প্র্যাগম্যাটিক ডিপ্লোমেসি বলে। আপনি যখন বিজনেস করবেন, আপনি আবেগ দিয়ে বাণিজ্য করতে পারবেন না, আপনাকে প্র্যাগম্যাটিক হতে হবে, বাস্তববাদী হতে হবে। ডিপ্লোমেসিও তাই। ফলে দেখতে হবে আমি আমার প্রতিবেশীর সাথে ডায়ালগ করে, মামলা করে কি কি অ্যাচিভ করলাম। ভাষণ তো অনেকই দেওয়া যায়, আমরা এই ভাষণ এখানে অনেক কিছু দিতে পারি। আমরা দেখেছি যে এখান থেকে ঢাকায় প্রতিদিন এক সময়ে ফারাক্কামুখী লং মার্চ হয়েছে, কেউ ফারাক্কার একটা ইটও ভাঙতে যায় না। তাহলে এই মাঠ গরম করা ডায়লগ তো অনেক দেওয়া যায়। আজকে আমি খুশি হতাম যদি বন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনার প্রত্যাপন দাবি করে আমার বিরোধী দলের বন্ধুরা, সরকারি দল তো এটা করবে না, তারা যদি আমরণ অনশনের ডাক দিত ওই ভারতীয় দূতাবাসের সামনে যে না, এটা না হওয়া পর্যন্ত আমরা না খেয়ে মরে যাব, জাতিসংঘ আসতো সেই অনশন ভাঙাতে, তাহলে বলতাম যে দে আর কমিটেড টু দ্য কজ। এটা কিন্তু তারা করছে না, তারা পার্লামেন্ট গরম করছে। সুতরাং এই পার্লামেন্ট গরম করা, রাস্তা গরম করার রাজনীতি দিয়ে, পার্লামেন্ট গরম করছে না, হ্যাঁ রাস্তা গরম করছে। আচ্ছা, পার্লামেন্টও গরম করে তারা মাঝে মধ্যে, আপনারা যদি সুযোগ দেন আর কি। হ্যাঁ, পার্লামেন্ট তো গরম হয়, আমরা দেখি। তো এখন আমি মনে করি আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের দেশের অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে। যতই অর্থমন্ত্রী বলুক যে ঠিক আছে অর্থনীতি খারাপ অবস্থা, দুর্নীতির মাত্রা কমে নাই, ঘুষ দুর্নীতির মাত্রা কমে নাই। এবং বিগত ইন্টারিমের যারা দুর্নীতির ধারক ও বাহক ছিলেন, এবং তার আগের শাসকদের যে দুর্নীতি, টাকা পাচার, সব ক্ষেত্রে যে দুর্নীতি, তার কালো তালিকা আমরা এখনো জানি না। তার বিপরীতে কি চলছে? ওই বিউটি পার্ল একটা গান গেল, এটা এখন ভাইরাল হচ্ছে যে সে গান গাইতে পারবে কিনা। তো আমরা দেখেন যে আমরা নন ইস্যুকে কিভাবে ইস্যুতে পরিণত করছি। আমাদের রুটি রুজির সংগ্রাম, এটা 1 নম্বর ইস্যু হওয়ার কথা, দুর্নীতি 1 নম্বর ইস্যু হওয়ার কথা, আইন শৃঙ্খলা 1 নম্বর ইস্যু হওয়ার কথা, সেটি তো নাই। সে আলোচনা কোথায়? জি, হাসান তারিক চৌধুরী, আবার আসবো আপনার কাছে। সালাউদ্দিন আইয়ুবী, আজ ঢাকা সেনানিবাসে ডিজিএফআই এর জেআইসি সেল নামের গোপন বন্দিশালা বা আয়নাঘর পরিদর্শনে গিয়ে চিফ প্রসিকিউটর একটি মন্তব্য করেছেন। মন্তব্যটি বলতে চাই, চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন যে 1/11-এর সময়
তারেক রহমানকে ডিজিএফআই এর আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল, অর্থাৎ আয়নাঘর ১/১১ সময়, অর্থাৎ আওয়ামী লীগের ২০০৮-এ ক্ষমতায় যাবার আগেও ছিল। তিনি এমন বলতে চেয়েছেন কিনা আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে আবারও। আমি আপনার প্রশ্নে আসার আগেই আমাদের ফজলে হুদা বাবুল ভাই যখন কথা বলছিলেন তখন কয়েকটা কথা বলেছেন, একটু জবাব দিয়ে তারপর আপনার দিকে আসছি। দেখুন, কোনো খেলায় যখন কোনো খেলোয়াড় বুঝে যে নিশ্চিত হেরে যাচ্ছি, তখন ফাউল করা শুরু করে দেয়। এখানে আমি অনেকগুলো একবারে সুনির্দিষ্ট ঘটনা উল্লেখ করে প্রশ্ন উল্লেখ করে বলেছিলাম যে এই সরকারের পররাষ্ট্র নীতির ব্যর্থতা, বিশেষ করে ভারতের সাথে হ্যান্ডলিংয়ের যে ব্যর্থতা, তিনি আর একটাও জবাব দিলেন না। আমাকে মানে আমি পারি না, বুঝি না, পড়ি নাই, এটা নিয়ে বারবার বলার চেষ্টা করেছেন। এটা আমি বলেছিলাম পুশিনের কথা, পুশিন নিয়ে কোনো কথাই বলেননি। উপদেষ্টা জাহিদ সাহেবকে অপমান করা হয়েছে, এটা নিয়ে উনি কথাই বলেননি। উনি আমার ব্যক্তিগত অবস্থান নিয়ে না না আপনি আমাকে বলেছেন 2-3 বার যে আমি এটা আর একটু পড়াশোনা করলে মানে হয়তো উনি আসলে বুঝেনি না, জানতেনই না। এটা আমার কাছে মনে হয় যে এটা ডিপ্লোমেসির ব্যর্থতা আর কি। এটা ডিপ্লোমেটিক ওয়ার্ডগুলো এরকম হয় না সাধারণত। আমি মাননীয় প্রধানমন্ত্রীর এই ইয়েটাকে আজকে দেখলাম সকল টেলিভিশন মিডিয়া খুব ভালোভাবে ব্যাপকভাবে প্রচার করছে যে আয়নাঘরের পরিদর্শন তখনও তারেক রহমানকে করা হয়েছে। আমি এটাকে নিঃসন্দেহে এরকম ঘটনা যদি ঘটে থাকে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে না, তিনি একজন ভিকটিম হিসেবে উনি নিজে বিচার প্রার্থী হবেন এবং তার বিচারটা এমনভাবে করা হবে যাতে দেশবাসী আশ্বস্ত হয় এবং এ ধরনের গুমের ঘটনা এই বিচারের মাধ্যমে ভবিষ্যতে যাতে হতে না পারে, সেরকম একটা পরিবেশ তিনি তার এই বিচারের রায়ের মাধ্যমে বাস্তবায়ন করবেন। এটা যেহেতু তিনি প্রধান রয়েছে, সরকার প্রধান, সুতরাং তার কাছে আমি দাবি করব এই জায়গা থেকে। আমি তিনি বলছিলেন যে ১/১১ সময় এর আগেও ছিল, ক্ষমতায় যাওয়ার আগেও, আওয়ামী লীগের ২০০৮-এর ক্ষমতায় যাওয়ার আগেও যেহেতু ছিল আয়নাঘর, তার মানে কি আসলে রাষ্ট্রীয় স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আয়নাঘর থাকে এরকম কিছু? আপনি যেভাবে চিন্তা করছেন আমার কাছে মনে হয় না চিফ প্রসিকিউটর এভাবে বলেছে যে আয়নাঘরটা আগেও সেভাবে ছিল। কোথাও কোথাও জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন সেল থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু আওয়ামী লীগ যেই মাত্রায় আয়নাঘর বা গুমের রাজনীতি চালু করেছিল, এটা মানে আমার কাছে মনে হয় না ২০০৮ সালে অথবা তার আগে কখনো মানে ছিল বলে আমার কাছে মনে হয় না। এটা খুবই অস্বাভাবিক ইয়ের সময় ছিল। আমি মিন্টু রোডে ছিলাম, মিন্টু রোডের এক একটা রুম যাদের যাওয়ার সুযোগ হয়েছে তারা বুঝবে এটা মানে কতটা ভয়াবহ, কতটা বিভৎস। সেই মিন্টু রোডের ওই বিল্ডিংটা এখনও আছে। আমি ওই দিনও মাননীয় বিরোধী দলের নেতার মানে বাসায় যেতে গিয়ে ওইখানে ওই রোডে গেলাম। খুব স্বাভাবিকভাবে বিল্ডিংটা এখনও আছে। সুতরাং তো বলবেন যে তখনও ছিল এখন আছে, বিষয়টা এরকম না। এই ভয়াবহতা, এই নৃশংসতা, এইটা কতটুকু তখন ছিল সেটা হলো বড় বিষয়। এই রুমগুলো এগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা হলো প্রসঙ্গত বিষয়। আমি আরেকটা হতাশার কথা ব্যক্ত করতে চাই। তারেক রহমানের কথা যেহেতু বলা হচ্ছে, যেহেতু 1/11-এর সময় তিনি আয়নাঘরে বন্দী ছিলেন, তো সেই সময় তার উপরে করা অত্যাচার কি আপনি নৃশংসতা বলবেন কি? নিঃসন্দেহে নৃশংসতা বলবো, অবশ্যই নৃশংসতা বলবো। এবং আমি তো শুরুতেই ওনার এই নৃশংসতার বিচারের দাবি করেছি এবং দৃষ্টান্তমূলক বাংলাদেশের ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেরকম একটা বিচারও দাবি করেছি। আমি এটাতে স্বীকার করে নিচ্ছি। তবে যেই মাত্রায় আয়নাঘর প্রতিষ্ঠিত করা হয়েছিল আওয়ামী লীগের সময়, সেই মাত্রায় তখন ছিল এটা আমার কাছে মনে হচ্ছে। আমি এই ক্ষেত্রে একটা হতাশার কথা বলতে চাই, সেটা হলো আপনারা জানেন যে গুম প্রতিরোধ আইন ইতিমধ্যে মন্ত্রিপরিষদে অনুমোদন হয়েছে এবং এই যে আয়নাঘর বলেন এই সবগুলো হলো গুমের জন্য ব্যবহৃত হতো। গুম প্রতিরোধ আইন ২০২৫ সালে ইন্টারিম গভর্নমেন্ট একটা তৈরি করে গিয়েছিল, এটা সংসদে অনুমোদন হওয়ার কথা ছিল। বর্তমান সরকার এসে এটাকে বলেছে আরো শক্তিশালী করে এটাকে উপস্থাপন করা হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, স্বয়ং প্রধানমন্ত্রী এটা স্বীকার হওয়ার পরেও, স্বয়ং মানে স্বরাষ্ট্রমন্ত্রী এটা স্বীকার হওয়ার পরেও তারা এই আইনটাকে শক্তিশালী করার পরিবর্তে দুর্বল করেছে এবং ভবিষ্যতে গুমের ঘটনা ঘটার সম্ভাবনা আরো বেড়ে যাবে যদি এই আইনটা কি করে। এটা কয়েকটা কারণ আমি যদি বলি। একটা হলো অভিযুক্ত যারা অভিযুক্ত তারা এখন তদন্তের দায়িত্ব পেয়েছে। এই যে গুম নতুন প্রতিরোধ আইন করা হয়েছে 2026 সালে, যেটা মন্ত্রিপরিষদের সর্বশেষ অনুমোদন হলো, অভিযুক্ত কারা আমরা দেখেছি পুলিশ এবং পুলিশ সংশ্লিষ্ট সংস্থা অথবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা, তারাই এটার
সাথে অভিযুক্ত ছিল। গত ইয়েতে প্রায় 2000-এর কাছাকাছি গুমের অভিযোগের খবর পাওয়া গেছে। তার প্রায় 30 থেকে 40% অভিযোগ এসেছিল আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে, বিশেষভাবে পুলিশের বিরুদ্ধে এসেছিল, র্যাবের বিরুদ্ধে এসেছিল। অথচ বলা হয়েছে যে কেউ যদি গুম হয়, গুমের মামলা করা হবে সংশ্লিষ্ট থানার ওসির কাছে এবং এটা তদন্ত করবেন থানার সংশ্লিষ্ট একজন এসআই। এটা একেবারে মামুলি একটা মামলার মতো দায়ের হবে এবং তদন্ত পুলিশ করবে। পুলিশের বিরুদ্ধে গুমের অভিযোগ অতীতে এসেছে। দ্বিতীয় হলো, ঘটনাস্থল পরিদর্শনের ক্ষমতা ছিল গুম কমিশনের সবসময়। সেই ক্ষমতা এই আইনের মধ্যে মন্ত্রিপরিষদের অনুমোদন হয়েছে, এটাতে লাঘব করা হয়েছে। বলা হয়েছে যে এটাকে তল্লাশি পরোয়ানায় নিয়ে এসে আদালতের অনুমতিতে সেখানে পরিদর্শন করতে পারবে। এটা সাধারণ একটা মামলা যেভাবে করা হয় তখন তল্লাশি পরোয়ানার, আমি কয়েকটা পয়েন্ট আছে এটা শেষ করে নিই, তো সুযোগ দিলে তারপরে সে পরিদর্শন করতে পারবে। তাছাড়া গুম কমিশন কর্তৃপক্ষ সেখানে সবসময় প্রয়োজনেই করতে পারবে না। তৃতীয় হলো, নির্দেশদাতা যিনি থাকবেন তাকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে লিখিত অথবা প্রমাণিত মৌখিক নির্দেশ দিলে শুধুমাত্র তাকে এখানে অভিযুক্ত করা যাবে, তাছাড়া তাকে কাউকে অভিযুক্ত করা যাবে না। 2025 সালে যে খসড়া আইন প্রণয়ন করা হয়েছিল সেই আইনের মধ্যে সংশ্লিষ্ট বাহিনীর প্রধান থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের সবাইকে যে কোনো সময় জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসার সুযোগ ছিল। অথচ এই আইনে বলা হয়েছে কোনো শীর্ষ কর্মকর্তাকে অভিযুক্ত করা যাবে না, জিজ্ঞাসাবাদের আওতায় আনা যাবে না যদি তার বিরুদ্ধে লিখিত এবং প্রমাণিত মৌখিক নির্দেশের কোনো অভিযোগ না থাকে। চতুর্থত বিষয় হলো, ভিকটিম যিনি থাকবেন তার তহবিল পরিচালনা এবং ডাটাবেস, এইটা সংশ্লিষ্ট গুম কমিশন আগে হ্যান্ডেল করতে পারত। এটা খুব জরুরি। একজন গুম কমিশনের কাছে কে গুম হয়েছে, কয় তারিখে গুম হয়েছে, এই ডাটাবেস সংরক্ষণ করা, এইটা তার ভিকটিমের জন্য তার যেই আর্থিক সুযোগ ছিল, তার ব্যক্তিগত অনেক অ্যাকাউন্ট আছে, এটা পরিচালনার সুযোগ ছিল, এটা যদি তার কাছে না থাকে তার পরিবার মারাত্মকভাবে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেখান থেকে এবার বঞ্চিত করা হয়েছে। তারপরে সর্বশেষ হলো, তদন্তে সরকারি কর্মকর্তার কোনো অবহেলা হলে সেই অবহেলার দায় থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। 2025 সালের যে আইন করা হয়েছিল সেখানে 26 ধারা বলা ছিল যে কোনো সরকারি কর্মকর্তাকে গুম কমিশন যে কোনো সময় ডাকতে পারত এবং তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে বাধ্য থাকতো, অথবা কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারত। 2025 সালের এই ধারাকে এই বর্তমান কমিশন যে মন্ত্রিপরিষদের অনুমোদন হয়েছে এটাকে বাতিল করা হয়েছে। সার্বিক বিবেচনায় মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ এবং দুর্বল একটা আইন করা হয়েছে। এই আইন সম্পর্কে বাংলাদেশে যারা গুম হয়েছে তার মধ্যে সানজিদের ইসলাম যে তুলি, তাকে এই প্রশ্ন করা হয়েছিল। তিনি তো গুম পরিবারের এক সন্তান, তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন যে এই আইনটা আমি পরে দেখে আমি দুঃখের সাথে আমাকে চুপ থাকতে হয়েছে, তিনি বলেছেন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খুকন, তিনি প্রখ্যাত আইনজীবী, তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন যে আসলে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই, সংসদে আমাকে কথা বলতে। অর্থাৎ সরকারি দলের খুদ সদস্যরাই যারা আইনজ্ঞ, যারা বুঝেন, তারা এখন পর্যন্ত কিন্তু এটাতে সন্তুষ্ট নয়। সুতরাং আমরা মনে করি গুম আগে কোথায় রুম ছিল এটা যেমন জরুরি, ভবিষ্যতে এরকম যাতে তৈরি হতে না পারে সেজন্য গুম প্রতিরোধ আইনটা শক্তভাবে করাটা। ধন্যবাদ ফজলে হুদা বাবুল, আপনি মন্তব্য শুনতে চাই আপনার। বলাও তো মুশকিল, মন্তব্য করাও তো মুশকিল, তাই না? কথা বলছেন উনি, ওনাকে কোট করলে যদি সমস্যা হয় তাহলে কি করে হবে বলেন? এখন আপনি ঘুমটা দিয়েই নাচবেন তো হালাল নাচ নাচেন তাহলে। বিষয় হচ্ছে উনি বলেছেন সীমান্তে হত্যার কথা। আমি আপনাকে তথ্য দিচ্ছি, তথ্য আছে, আমি আবার স্ক্রিনশট নিয়ে রেখেছি। ওনারা আবার জিজ্ঞেস করবেন যে তথ্য কই পাইলেন। সীমান্ত কথা বলা হয়নি ভাই, একটু বলি, হালকা বলি। আপনি বলেছেন পুশিন এবং সীমান্ত হত্যা, দুটোই আমি লিখেছি। ভাই আমি বুড়া হয়ে গেছি, হয়তো কানে কম শুনি। কারণ আপনি বলেছেন পুশিন এবং সীমান্ত হত্যা, আপনি আমার রিভার্টাল দিতে যে আপনি বলেছেন। আচ্ছা ভাই, না বললেও তাহলে আমি বলি, একটু দয়া করে সুযোগ দেন আল্লাহর ওয়াস্তে। আপনি বলতে পারেন কিন্তু আমি বলেছি এটা বলতে পারেন। ভাই আল্লাহ, আপনারা আল্লাহওয়ালা মানুষ, একটু সুযোগ দেন আমাদের, দয়া করে একটু রহম করেন। জি জি জি। সীমান্ত হত্যা 2024 সালে 30 জন, এই আপনার জানুয়ারি টু অগাস্ট। 2025 সালে 34 জন, যখন এই 11 দলের জোট এনসিপি ক্ষমতায় ছিল। 2026 সালে এই পর্যন্ত জানুয়ারি থেকে 10 জন। পুশিনের ঘটনা 2024 সালে 173 জন, 2025 সালে 119 জন, 2026 সালে এই সময়ে পুশিনের ব্যাপক চেষ্টা হওয়ার পরও মাত্র 83 জন। এটা আমি একটা সরকারি ওয়েবসাইট থেকে নিয়ে নিই।
আপনার এনজিও ওয়েবসাইট আচ্ছা, আপনি থেকে বলতে নিয়েছি। যাচ্ছেন পুশিং কমেছে এবং দুটাই কমেছে নাম্বার ওয়ান। জি। তারপরও আমরা বিবৃতি দিচ্ছি না তা নয়। ডাক্তার জাহিদের কথা বলেছেন, ডাক্তার জাহিদ তো একজন সরকারের মানুষ, উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে যান নাই, আমি ভারতের পক্ষে বলছি না, কিন্তু ওখান থেকে এসে ডাক্তার জাহিদ তো সংবাদ সম্মেলন করেছেন, ওনার নিজের ইউটিউবে এটা দিয়েছেন। আসলে ওনারা কি চাচ্ছেন আমি বুঝতেছি না। মানে আমি কি এখানে এসেই শান্তা শার্লিন আমাকে সময় কেন কম দিল আমি চিৎকার চেঁচামেচি করব, এটা কি সভ্যতা ভব্যতা? নাকি আমি সুন্দর করে তাকে বলবো যে ভাই ওয়াই ইউ ডিড দিস, হোয়াট ইজ দ্য লজিক, দিস ইজ দ্য ডেমোক্রেটিক ওয়ে। বাংলাদেশে কি সারা বছর যুদ্ধ লেগে থাকবে নাকি? আমি তো দেখলাম যে মানে অনেক কিছু দেখছি এখন, এগুলো বললেও অনেক সময় সমস্যা মনে হয় আমার, আবার দেখেও আমি বিশ্বাস করতে চাই না, কারণ আমার কাছে তো আর স্ক্যানার নাই। কিন্তু যা সব ঘটছে, যা সব ওনারা ঘটাচ্ছেন, দু একটা ঘটনা যদি বলেন আমাদের উদ্দেশ্যে। ভাই বলবো, জি, ওনার কোন ব্যবস্থা নেবেন না, ওনার সামনে 4-5 বার বলেছি। বলেন। উনি যদি জামায়াতে ইসলামের একজন সদস্য হয়ে থাকেন, সিনিয়র মানুষ উনি, ওনার পদও বড়, উনি একজন সংসদ সদস্য, আমার এলাকায় 30 লক্ষ টাকা একটা কলেজের, মহিলা কলেজের একজন রোকন, আমার আসনে উনি সভাপতি, 30 লক্ষ টাকা উনি চুরি করেছেন, সেটার মামলা চলছে, কিন্তু উনি সভাপতি থাকার জন্য এ পর্যন্ত 4 বার হাইকোর্টে রিট করেছেন। পত্রপত্রিকায় এসেছে, জামাত কোনো ব্যবস্থা নেয়নি। আমার আসনে পাশের উপজেলার জামাতের আমির ক্লাস 5-এর এক বাচ্চাকে বৃষ্টির দিনে ধর্ষণের করেছে, কি বলে, ধর্ষণের চেষ্টা করেছে। আচ্ছা, সেই জিনিসটা আবার দুজন আমার এলাকার দুজন জামাতের মাননীয় সংসদ সদস্য আমাকে তদবিরও করছেন, বিভিন্ন জায়গায় টাকা পয়সাও দিতে চাচ্ছেন। তো এই যদি হয়, মানে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, আর বিএনপির লোকেরা কোত্থেকে কি করলো বলতে বলতে ওনারা ফেনা তুলে ফেলেন। আমি কিন্তু কোনো ব্যবস্থা দেখি না জামাতের। একটা নিয়েছে, জানি না এটা কি জন্য নিয়েছে, কারণ আমি তো মনে করি আপনি দুটি ঘটনা উল্লেখ করেছেন, আমি উত্তরটা হ্যাঁ, শুনবো আমার সালাউদ্দিন এলাকায়। আইয়ুবের কাছ উনি থেকে। কোনো যে উত্তর দিতে পারবে একজন দায়ী মানুষ জি, হিসেবে? আপনি যদি কিছু নিচ্ছেন যোগ না করতে তো। চান, কেন দেখুন, ব্যবস্থা গ্রহণ করা হয়নি? দেখুন, এটা কি আবু সাইদ মুগ্ধের ছিল? এটা কি ওয়াসিমের চাওয়া ছিল? এটা কি 16ই জুলাই ছিল? দায়িত্ববান মানুষরা এগুলো করবে, আর একটা করতে পারে, এটা দলেরও দায় না, এটা হয়তো এই মানুষের দায়, কিন্তু তারা দলের সদস্য। হোয়াট অ্যাকশন দে টুক? নাথিং। সালাউদ্দিন আইয়ুবী, হ্যাঁ, তো ধরুন, শুরুতে হলো যে তিনি যে কথা বলছেন যে একজন সভাপতি থাকার জন্য মানে হাইকোর্টে রিট করেছে, এইটার আইনগত অধিকার তার আছে, সে দলের কাছে জিজ্ঞাসা করে মানে রিট করে না। 1-2 নম্বর হলো এটা যদি দল থেকে তো তার বিরুদ্ধে আমি বলি, ব্যবস্থা নিতে পারত। কেন ব্যবস্থা নেবে? আমি একটু আইনগত বলি। কি, আচ্ছা আমি শেষ করি। প্রশ্নটা একটু ক্লিয়ার করি আপনাকে সালাউদ্দিন আইয়ুবী, যে দল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা তো নেওয়া যেত, সেটা আইনগতভাবে তার কি বিচার হবে কি না হবে সেটা তো পরের হিসাব, কিন্তু দল কি ব্যবস্থা গ্রহণ করেছে জামাত ইসলাম? প্রথম হলো দল কেন ব্যবস্থা নেবে যদি তিনি অপরাধী আমি হয়? চুরির কথা বলেছি, আমি বলি, সে ধরেন আমি 30 লক্ষ টাকা 30 লক্ষ চুরির টাকা গল্প তিনি করেছি চুরি আমি। করেছেন, এটা ওইটার তিনি- জন্য ব্যবস্থা। তিনি অভিযোগ করেছেন। এই অভিযোগ যদি সত্য না হয়, অভিযোগ প্রমাণিত হয়, এই অভিযোগ যদি সত্য না হয়, তাহলে আপনি কিসের দায় তার উপর অভিযোগ মানে এটা চাপাই দিবেন? যদি আপনি তাকে চাপিয়ে দেন, তাহলে তার উপর কি জুলুম করা হলো না? তিনি যদি অভিযুক্ত হন, তিনি যদি পরবর্তীতে দেখা যায় এটা মিথ্যা প্রমাণিত হয়, আমার বাবুল ভাই মিথ্যা প্রমাণিত হয়, তখন তাকে কি বিএনপি বহিষ্কার করবে? আচ্ছা, দ্বিতীয় করবে আরেকটা না। ঘটনার কথা দ্বিতীয় বলছেন। কথা বলছেন। দ্বিতীয় হলো দর্শনের কথা তিনি বলেছেন, আমি তো মনে করি এটার জন্য বাবুল ভাই দায়ী। তিনি যদি জানেন যে কেউ দর্শনের শিকার হয়েছেন এবং তার কাছে সুনির্দিষ্টভাবে যে কেউ যদি তদবির করে থাকে, তার মানে এই ঘটনা সত্য, কেউ যদি তদবির করে ঘটনার পক্ষে, এই ঘটনা সত্য, তাহলে বাবুল ভাই একজন সংসদ সদস্য হিসেবে তার দায় হলো তিনি ওই পরিবারকে সাথে নিয়ে মামলার ব্যবস্থা করবেন এবং ওই ব্যক্তিকে গ্রেফতারের ব্যবস্থা করবেন। অবশ্যই তিনি করেছি, যদি- অবশ্যই করেছি, তিনি যদি এটা করেছেন- অবশ্যই করেছি। ওই ভিকটিমকে বলেছি যে আজ রাতের ঘটনা, আপনি সকালবেলা ইয়নোর কাছে যাবেন, কনফারেন্সে
ইওনোকে বলছি, আপনি আইনের মানুষ, আপনি শুনবেন, ন্যায্যতা দেখবেন, ব্যবস্থা নিতে বলবেন। ইওনো মহোদয় শুনেছেন এবং ইওনো মহোদয় তাকে মামলা করতে বলেছেন, পরে আবার থানা থেকে ওই শিশুর জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। সমস্ত পত্রিকায় আসছে রে ভাই। আমার প্রশ্নটা সেটা না, আপনি না, আমাকে তাইলে দায়ী সে- করতে সে- চান, সে- ভালো কথা, সে- নিলাম দায়ী। তাহলে এবং আমি তারপর সেই পরিবারের থেকে আমি কথা বলেছি, বাচ্চার সাথে কথা বলেছি, বাচ্চার মার সাথে কথা বলেছি, বাচ্চার বাবার সাথে কথা বলেছি, বাচ্চার মাকে বলেছি আপনি বাচ্চাকে সাহস দিবেন, বাচ্চাকে বলেছি তুমি এক সময় ম্যাজিস্ট্রেট হবে, এক সময় বিচারক হবে, এক সময় এসপি হবে, আমরা সবাই তোমার সাথে আছি। তাকে সান্ত্বনা দিয়েছি, তুমি কাল থেকে স্কুলে যাবে। আপনি এই ব্যবস্থা আপনি বা কি আপনি বলেন রে ভাই? আপনি যেই চেষ্টা করেছেন, নিঃসন্দেহে এই চেষ্টার জন্য আপনি সাধুবাদ পাওয়ার যোগ্য। জি। কিন্তু আপনি এই চেষ্টার মধ্য দিয়ে, আপনি আমার ভুল দেখছেন তো? হ্যাঁ। বলেন আর কি কি ভুল পাইতে পারেন আমি তো বলেন। এই কথাই বললাম যে এটার দায়টা আপনাকে নিতে হয়। ইতিমধ্যে আপনি দায় নিয়েছেন, নিয়ে কাজ করেছেন। এই জন্য কিন্তু আপনি তো তখন এটা বলেন না যে আপনি দায় নিয়ে কাজ করেছেন। যাক, এ ভাই, কিন্তু- আমরা কিন্তু- নামাজ পড়ে লিখে রাখি না, নামাজ পড়ি না, কারণ লিখে আমরা রাখা- জানি নামাজ 5 ওয়াক্ত পড়া, আমরা বলি না আমরা খুব না, 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 কাজের লোক। এটা নামাজের সাথে সম্পর্ক না, এটা ভাই, যেহেতু আমরা মনে হয় আপনি আমাদের দায়িত্বশীল মূল ব্যক্তি। জায়গা থেকে আপনি আচ্ছা, দায়িত্বশীল আমরা ব্যক্তি। যে আপনি আলোচনা আপনার ছিলাম, ধরে জি। নেওয়া আপনি উচিত যে আমি দায়িত্বশীল এটা ব্যক্তি, করেছি। আপনি দায়িত্বশীল ব্যক্তি জায়গা সালাউদ্দিন থেকে ভাই, এর বিচারটা আপনার এটা ধরে নেওয়া একই উচিত সাথে যে আমি আপনার কি কি সাথে- কাজ করেছি। আপনার সাথে আমিও একমত। আমিও তারপরেও চাই 3 বার যদি তার মার দর্শন- সাথে বাবার সাথে আমি ফোনে কথা দর্শনকারী হয়ে বলেছি। থাকে অবশ্যই তার বিচার হোক, অবশ্যই সে জি, যদি ধন্যবাদ। সংশোধন করে থাকে তাহলে বহিষ্কার হোক। হয়নি এটা আমি কেন চাই। এখনো? সে তো একটা সে- উপজেলা আমিরের কতদিন সভাপতি, আগে আবার ঘটনা? যদি কি আছে ভাই, আমি তো না। মানে মিডিয়ায় আপনারা কি বলছি। প্রমাণের জন্য অপেক্ষা করছেন? প্রমাণিত হবে আমি এটা হাইকোর্টে আরে কি বাবুল ভাই- চাচ্ছেন আসলে? বাবুল কখন ভাই- ব্যবস্থা নেওয়া বাবুল ভাই হবে? এই কথা বলার আগে, এর আগে আমার কাছে এই মেসেজ কখনো আসে নাই। আমি আজকে আমি শুনলাম, দিলাম। আমি আপনি চেষ্টা দেখেন, করব, আমি এলাকায় এই খবর নেন। মেসেজ দলের কাছে অবশ্যই পৌঁছানোর চেষ্টা করব। খবর এবং নেন আমি আপনি। কথা দিচ্ছি, জি। যদি এই ঘটনা আংশিকও সত্য হয়ে থাকে, জি। আংশিক সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই তিনি বহিষ্কার হবেন এবং বিচারার ক্ষেত্রে জামাত ইসলামী ভূমিকা জি, পালন করবে। ভাই, ধন্যবাদ এই সালাউদ্দিন আহমেদ, ঘটনার ধন্যবাদ। পর পুরো এলাকার বিক্ষুব্ধ জনতা ওই কিন্ডারগার্টেন না মাদ্রাসা যে ভাঙছে, এবং ইন্টারেস্টিংলি এইটা আমার পাশের ইউনিয়নে। আচ্ছা, এবং সালাউদ্দিন আইবি বলছিলেন যে তিনি ব্যবস্থা গ্রহণ করানোর জন্য কথা বলবেন দলের সাথে। নিশ্চয়ই এটা আমরা সেই আপনার সাথে follow up প্রত্যাশা করব। রাখছি। ধন্যবাদ হাসান দলীয় তারেক ব্যবস্থা চৌধুরী। নিতে হবে। আমরা আলোচনা থেকে একটু সরে গিয়েছিলাম। আসলে সেনানিবাসের আলোচনাটা ছিল উনি যে কিন্তু জিআইসি গুমের সেল প্রসঙ্গ নিয়ে। ইয়েই বলেন, উত্তর আপনি এই প্রশ্ন করেছেন, জি কিন্তু জি, ওইদিকে ওই যাইনি। প্রসঙ্গটা থেকে আমরা একটু সরে আমি বলি, গেছি। এক লাইনে বলি, গুমেরটা ভাই, আমরা কোনো গুপ্ত তথ্য নিয়ে আমরা কাজ করি না, ঠিক আছে? গুম আইন এখনো সংসদে ওঠেনি, সো আই এম আনএবল টু স্পিক এনিথিং অ্যাবাউট দ্যাট। এবং উনি যা যা বলেছেন, উনি শুনতে পেয়েছেন, উনি দেখেছেন, উনি না, না, কি- এই আইন উনি আছে আমার যদি কাছে। হ্যাঁ আইন আছে। ভাই, আপনার সাথে থাকতে পারে, বললাম তো। এটা- আমার কাছে কিন্তু আর থাকার কথা নয়, কারণ এটা এখনো পাবলিকলি আসেনি। আমি একজন বেসরকারি সদস্য, আমি ওই মন্ত্রণালয় বিষয়ক কমিটিরও সদস্য নয়, তো আমি এটা নিয়ে কেন কথা বলবো? জি, এটা তো জি, আচ্ছা, এই হাসান এটা তারেক কথা চৌধুরী, বলবো না তো। আপনার কাছে আসি। এটা আসুক, এরপরে আমি কথা বলবো। এই গুম বিষয়ক যে আইন, এটা আমাদের মনে একটু ক্লারিফিকেশন দরকার। প্রথম কথা হলো, এটা অ্যাকর্ডিং টু নিউজ মিডিয়া, এটা এখনো পার্লামেন্টের ভেটিং ডিপার্টমেন্টে আছে। সেখান থেকে এটা স্ক্রুটিনাইজ হয়ে পার্লামেন্টে আসবে। জনাব সালাউদ্দিন সাহেব যেটা বললেন, সেটা তার ড্রাফটে কি কি আছে, মন্ত্রী পরিষদে যেটা অনুমোদন হ্যাঁ, এবং যে ড্রাফটটি আপনার ক্যাবিনেট অলরেডি নীতিগতভাবে অ্যাপ্রুভ করেছে টু প্লেস ইন দ্য পার্লামেন্ট, সেইটুকু উনি আমি তো বলেছেন। ওই ক্যাবিনেট সদস্য নই, আমি তো তো জানি না। আমি অবাক হচ্ছি যে ক্যাবিনেট সদস্য না হয়েও এটা উনি জানতে পারেন, ওনার সোর্স থাকতে পারে, আর সরকারি দলের লোক এটা পেলেন না। ওখানে গুপ্ত সচিব টচিব থাকতে পারে। যেহেতু এখন- পাবলিশড হয়নি, এখন তো বিষয়টা আমরা যেটা হলো, আসলে এটা নিয়ে কথা বলতে যে পারি কোনো কিনা, আইনের যেহেতু ড্রাফটিং এ, পাবলিশড হয়নি। যে কোনো আইনের ড্রাফটিং এ ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, থাকাটা অস্বাভাবিক কিছু না। সেই ত্রুটিটা আমি নিরসন করব কিভাবে? পার্লামেন্টে যখন সংসদে তুলে ধরবো পার্লামেন্টে যখন প্রাণবন্ত ডিবেট হবে, সেই ডিবেটের মধ্য দিয়ে শেষ পর্যায়ে এটা রয়েছে, ফয়সালা হবে। জি। কিন্তু মাঝখানে যেটা ঘটে গেল, যে আমলনামা আমরা পলিটিশিয়ানদের শুনতে পেলাম, আমাদের বিজ্ঞ সমালোচক ফজলে হুদা বাবুলের জনাব ফজলে হুদা মাধ্যমে। বাবুলের মাধ্যমে, এটা গা শিউরে ওঠার মতো। যে মানুষ তো যারা রাজনৈতিক নেতা তাদের কাছে বা দল করে, তাদের কাছ থেকে অনেক ভালো কিছু প্রত্যাশা করে, কিন্তু যেভাবে এমপি একজন হোক আর 5 জনই হোক, এমপিদের যে নোংরা চেহারা জি, যেভাবে চলে আসে, সেটা সরকারি দল হোক বা বিরোধী দল হোক, শেষ পর্যায়ে রয়েছে। আমি তো একদম সেই জায়গায় আমি যেটি বলবো, মেয়ের বাবা কল দিয়েছে। সেই জায়গায় যেটি বলবো যে এই জায়গাটা আমাদের জন্য খুব অ্যালার্মিং। এখন আসেন জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটা নিয়ে আপনি কথাটা শুরু করেছেন। জি,
এই জায়গাটা সম্পর্কে আমি বলতে চাই যে বাংলাদেশের মিলিটারিকে দিনের পর দিন হ্যাঁ। যারা দলীয়করণ করেছে এবং এই মিলিটারিকে দলীয়করণ করার জন্য অর্থাৎ ক্ষমতায় টিকে থাকার স্বার্থে বা ক্ষমতার পালাবদলের স্বার্থে যারা সেনাবাহিনীকে যারা একেবারে শেষ কলঙ্কিত পর্যায়ে করেছে, রাজনীতিকীকরণ করেছে, তারা দেশের বন্ধু হতে পারে না। এই জয়েন্ট ইন্টারোগেশন সেল কিন্তু সেই সেনাবাহিনীকে দলীয়করণ রাজনীতিকরণ করারই অংশ। ধন্যবাদ হাসান তারেক চৌধুরী, ধন্যবাদ সালাউদ্দিন আইয়ুব এবং ফজলে হুদা বাবুল, তিনজনকেই আজকের কড়া আলাপে আসার জন্য অনেক ধন্যবাদ। বাজে অবস্থা সালাউদ্দিন ভাই, খবর নেন। দর্শক শেষ করছে কড়া আলাপ, অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। উনি তো আজকে